কারখানা থেকে বেরোতেই বুঝতে পারলাম আকাশে বেশ মেঘ পড়ে এসেছে। রাত 10টা বাজে। একটু পরে যে বৃষ্টি নামবে সেটা আর বলে দিতে হয় না। তাড়াতাড়ি বেরিয়ে পড়তেই দেখতে পেলাম অন্যদিকের গেট দিয়ে বেরিয়ে আসছে কমল। এই কারখানাতেই কমল রয়েছে রেটিং স্পিনিং ডিপার্টমেন্টে। আমাদের এই ছোট মবসাল গোছের জায়গাটায় একমাত্র ভরসা ওই জুটের মিলস। জায়গাটার নাম হালি শহর। আমাদের এখান থেকে যেতে হবে পূর্ব দিকের নির্জন রাস্তাটা ধরে অনেকটা পথ, সাইকেলে করে প্রায় 45 মিনিট। আমার বাড়ি আর কমলের বাড়ি একই পাড়ায়। রাস্তা ছেড়ে ঢোকার মুখেই আমার বাড়ি, আর গলির শেষের দিকে কমলের। কমল আমায় দেখতে পেয়ে হাত তুলে বলল, হরি, আকাশের অবস্থা দেখেছিস? মনে হচ্ছে জোর ঝড় তুফান আসবে রে। কমল ঝড় বৃষ্টিকে ঝড় তুফান বলে। আমি কমলকে বহু বছর ধরে চিনি। এর আগেও ও শহরের দিকে কোথাও একটা অন্য কাজে ছিল। 5 বছর হলো গ্রামে ফিরে এই জুট মিলে ঢুকেছে। এখন বি শিফট শেষ হলো। রাত প্রায় 10টা বাজে। আকাশের মেঘ আর এমন ঝড়ো হাওয়া না দিলে এখান থেকে বাড়ি ফেরা খুব একটা সমস্যার কথা নয়। রাস্তাটা বেশ নির্জন। এই সময় ওই পথে কোনো মানুষজনের চিহ্ন পর্যন্ত দেখা যায় না। বেশিরভাগ লোক কারখানা থেকে বেরিয়ে কল্যাণীর দিকে যাবে। প্রতিদিন এমনভাবেই ফিরি, কিন্তু আজ আকাশের অবস্থা দেখে কেমন যেন মনে একটা ডাক ডাকলো। বললাম, আমার কিন্তু মনটা কেমন একটা করছে রে। বারবার মনে হচ্ছে এখনই ঝড় ও বৃষ্টি নামবে আর আমাদের ভিজতে হবে। কমল ততক্ষণে আমার কাছে এসে পড়েছিল। সাইকেলগুলো নিয়ে দুজনে বেরিয়ে এসেছি। আরে ধুর, এইসব চিন্তা করছিস কেন বে? এই তো মাত্র আধ ঘন্টার রাস্তা, দেখতে দেখতেই চলে যাবে। দেখতে দেখতে নয়, সাইকেল চালাতে আমাদের যেতে হবে, সেটাই হলো সবচেয়ে বড় চিন্তার বিষয়। পথে যদি ঝড় বৃষ্টি নামে তাহলে সাইকেল প্যাডেল করা দুঃসাধ্য হয়ে পড়বে। তবু দুর্গা করে আমরা রওনা দিলাম। বেশ খানিকটা এসে বড় রাস্তাটা পেরিয়ে সরু রাস্তায় পড়তে হয়। এর আগের রাস্তা যদি নির্জন হয় তবে এটাকে একেবারে শ্মশান বলা যায়। রাস্তায় আলো খুব একটা নেই বললেই চলে। অন্ধকারে আমাদের যেতে হবে, তবে তার জন্য একটা অন্য ব্যবস্থাও আছে। আমাদের সাইকেলের সামনের দিকে আলো লাগানো রয়েছে। হ্যান্ডেলে একটা সুইচ টিপলে সে আলো জ্বলে উঠবে। হালি শহরের বড় রাস্তা পেরিয়ে ফাঁকা রাস্তাতে পড়তেই আমরা আলো জ্বালিয়ে ফেললাম। কমল একবার কেসে উঠল, তারপর বলল, এভাবে আর দিন কাটতে চায় না, বুঝলি? এভাবে আর কতদিন মেশিনের মতো কারখানায় কাজ করবো বলতো? একটা ব্যবসা করতে পারলে ভালো হতো। তুই তো কলকাতায় ছিলি, তার সেখানে কোনো সুবিধা করতে পারলি না? না রে, এখানে সবকিছু ভালো, কিন্তু টাকা ছাড়া কিছু হবে না। এর মাঝে 2-1 ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করলো গায়ে। রাস্তাটা ডান দিকে বাঁক নিল। এখন খানিকটা ফাঁকা জায়গা, দুপাশে ধানের জমি। চলতে চলতে কমল আবার বলল, ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখেছিস? বৃষ্টি নামবে মনে হচ্ছে। বাড়িতে পৌঁছানোর আগে যদি বৃষ্টি নামে তাহলে কিন্তু বড়। কমলের কথাটা কিন্তু শেষ হলো না। আগে সামনের রাস্তা আর ধানের জমির মাঝে একটা তেঁতুল গাছের তলায় দুটো কালো কালো ছায়া মূর্তির মতো কাউকে যেন দাঁড়িয়ে থাকতে দেখলাম। এমনিতেই চারদিকে অন্ধকার। আমি কিন্তু বেশ অবাক হয়ে গেলাম। এত রাত, আকাশের অবস্থা ভালো নয়, যখন তখন একটা ঝড় উঠতে পারে। এমন সময় এখানে দুটো লোককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখব চিন্তাও করতে পারিনি। একটু চিন্তিত গলায় কমল বলল, হ্যাঁ রে, এখানে দুজন দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে না। সাইকেল দুটোর আলো লোকগুলোর দিকে ঘোরাতেই দেখতে পেলাম সত্যিই দুটো লোক। আর আমাদের সাইকেল দুটো দেখতে পেয়ে বোধহয় সামনের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। কাছাকাছি পৌঁছে সাইকেল থামাতে লোকগুলোর মধ্যে একজন বলে উঠল, আমরা বাড়ি ফিরছিলাম,
কিন্তু এমন আকাশের অবস্থা আছে যে কোনো সময় ঝড় বাদলা নেমে আসতে পারে। তাই ওই তেঁতুল গাছের তলায় দাঁড়িয়েছিলাম। আকাশে মাঝে মধ্যে যা বাজের আলো ফেলছে তা তো ওইদিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। আমাদের একটু ওই ইটভাটার মোড়ের আগে নামিয়ে দিবে? আমরা তো ওই কাজলাবাড়ির দিকে যাব, তার আগে ইটভাটার মোড় পড়বে। আচ্ছা চলো, কিন্তু তোমরা এখানে এলে কি করে বলো তো? গিয়েছিলাম ওই গঙ্গার ধারে, হাঁটতে হাঁটতে ফিরছিলাম। 2-1 ফোঁটা বৃষ্টি গায়ে এসে পড়লো মনে হলো, তাই গাছ তলায় দাঁড়ালুম। এমন ফাঁকা জায়গার মধ্যে বৃষ্টির হাতে পড়লে বড় বিপদ। এরা দুজন আমাদের দুজনের সাইকেলে উঠে পড়ল। এদের কথা মিথ্যা নয়। দুপাশে ফাঁকা জমির মাঝে ঠিক এখানে একটা তেঁতুল গাছ পথের একটা পাশে ছিল। সাইকেল আগের মতো করে চালাচ্ছিলাম, তবে যেন মনে হচ্ছে গোটা শরীর ক্লান্তিতে ভেঙে পড়তে শুরু করেছে। সেই দুপুর থেকে রাত 10টা পর্যন্ত হাড় ভাঙ্গা খাটুনি খেটে ওই ঝুটমিল থেকে বেরিয়েছি। পা দুটো যেন ভারী হয়ে আসছে, শরীর আর চলছে না। কমলের মুখে কিছুই আটকায় না। সে প্রথম কথাটা বলল, হরিস কি বলিস, সারাদিন জুট মিলে হাড় ভাঙ্গা খাটুনি কেটে শরীর আর চলতে চাইছে না। সত্যি যা বলেছিস ভাই। তারপর একটু ঘাড় বেঁকিয়ে ক্যারিয়ারে বসা আগন্তুককে উদ্দেশ্য করে বলল, ভাই যদি কিছু মনে না করো, তুমি একটু চালাবে ভাই? আরে না না, এতে মনে করার কি আছে? তোমরা কাজ করে এসেছো, এমনিতেই ক্লান্ত, তারপরে আবার আমাদের নিয়ে এলে। আচ্ছা নামো দেখি, আমি চালাই। ক্রমে ব্যাপারটা এমন দাঁড়ালো যে আমি আর কমল পিছনের ক্যারিয়ারে বসলাম। ওই অচেনা লোক দুটো সাইকেল চালাতে লাগলো। আমরা একটু হাফ ছেড়ে বাঁচলাম। পিছনে বসে বেশ ভালোই লাগছিল। ঠিক তখনই আবার ঝড় শুরু হলো। আবার সামনের লোকটা মুখে শব্দ করে বলল, এই রে, বৃষ্টি শুরু হয়ে গেল দেখছি। কি বিপদ, কি বিপদ! এখনো যে খানিকটা পথ বাকি রয়েছে। লোক দুটো জোরে জোরে প্যাডেল চাপ দিতে লাগলো। দেখতে দেখতে সাইকেলের গতিটা বেড়ে গেল। আমি শক্ত করে সিটের রিং দুটো ধরে আছি। হন হন করে আমাদের সাইকেলগুলো এগোচ্ছে। আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি সাইকেলের গতি আস্তে আস্তে বেড়েই চলেছে, অথচ তারা একেবারেই হাঁপাচ্ছে না। এ আবার হয় নাকি? দেখতে দেখতে সাইকেল দুটি বেশ জোরে চলতে আরম্ভ করল। চারপাশে অন্ধকার। সাইকেলের আলো দুটো একভাবে রাস্তা দেখিয়ে চলেছে। এই অন্ধকারে ওইটুকু আলোর ভরসায় এত জোরে সাইকেল চালানো তো সহজ ব্যাপার নয়। আর তাছাড়া একটানা এতক্ষণ সাইকেল চালালে যে দুজনেরই হাঁপিয়ে যাবার কথা। আমার সাইকেলের লোকটার হাঁপানোর শব্দ তো শোনা যাবে, সেটাও তো শুনতে পাচ্ছি না। আর জোরে চালাতে গেলে লোকে একটু বেঁকে বসে জোরে জোরে প্যাডেল চাপ দেওয়ার জন্য, কিন্তু তার চালানোর ভঙ্গিটা কেমন যেন নির্বিকার। আমি একবার বললাম, আহা, এত তাড়াতাড়ির কিছু নেই, ঝড় শুরু হয়েছে ঠিক আছে, কিন্তু তার মধ্যে এত জোরে সাইকেল চালালে যে দুর্ঘটনা হয়ে যেতে পারে। তোমরা একটু আস্তে চালাও ভাই। না না, আমাদের কোনো অসুবিধা হবে না, তোমাদের কোনো অসুবিধা না হলেই হবে। কি বলিস রে রতন? পাশের লোকটা তখন হেসে বলে উঠল তার কথায়, আমাদের আর কি হবে, যা হবার তা তো হয়েই গেছে। আমি চমকে উঠলাম। সাইকেলের গতি আরো বাড়তে শুরু করেছে। কমল বোধ হয় ব্যাপারটা বুঝতে পেরেছিল, তাই পাশের ক্যারিয়ার থেকে চেঁচিয়ে বলে উঠল, আরে তোমরা এত জোরে চালাচ্ছ কেন সাইকেল ভাই? যদি কিছু একটা হয়ে যায় তখন তো সকলেরই বিপদ। আর এই রাস্তায় এত জোরে সাইকেল চালালে সাইকেলগুলোর কিছু থাকবে? আরে ভাই আস্তে আস্তে চালাও। কমলের গলার বিরক্তি স্পষ্ট। লোকগুলো তবু থামছে না। কেমন যেন অদ্ভুতভাবে দুইজন হাসতে হাসতে সাইকেলের গতি আরো বাড়িয়ে দিল। মনের মধ্যে অনেকক্ষণ ধরে একটা খটকা লাগছিল, তবে এবার আর কোনো সন্দেহ রইল না, এ কোনো স্বাভাবিক ব্যাপার নয়।
9-10 মিনিটের রাস্তা যেন 2 মিনিটে অতিক্রম করে ছুটে চলেছে সাইকেলগুলো। দেখতে দেখতে ইট ভাটার মোড় পেরিয়ে গেল। এ কি, লোকগুলো কি যেন বলছিল এখানে নামবে। আমি কথাটা বলতে যাব ঠিক তখনই একটা অদ্ভুত একটা খ্যাক খ্যাক শব্দতে চারপাশ ভরে উঠল। হায় হায় ভগবান, আজ এই কালবৈশাখীর রাতে আমরা কাকে সাইকেলে তুলেছি? কে আমাদের সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে? ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। এত হাওয়া বৃষ্টির মধ্যে শরীরটা ঘেমে যাচ্ছে। এ কেমন বিপদে পড়লাম রে ভাই। সে আধো অন্ধকারের মধ্যে অবাক হয়ে দেখলাম আমার সামনের লোকটা সাইকেল চালাতে চালাতে মাথা উল্টো করে ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকারে মুখটা ভালোভাবে বোঝা যায় না, কিন্তু শুধু দেখা যাচ্ছে জল জল কুটিল দুটো চোখ। সেই চোখ দুটো যেন আমাকে গিলে খাবে। আর সহ্য করতে না পেরে আমি চিৎকার করে উঠলাম, এ কে রে বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। ছেড়ে দেব? তোকে যে ছাড়া যাবে না। ওরে বাবা রে! কমলের অবস্থা আরো খারাপ। ওর একটু ভূতের ভয় বেশি। এত রাতে একসাথে যাতায়াত করতে করতে সেটা টের পাচ্ছি। সে ঠক ঠক করে কাঁপছে আর তার মুখ থেকে অদ্ভুত একটা শব্দ বেরিয়ে আসছে। কিন্তু হঠাৎ করে আমার মনে হলো, আরে আমি তো ক্যারিয়ারে বসে রয়েছি, শুধু শুধু কেন ওদের সাথে চলছি? একটা লাফ দিয়ে তো মাটিতে নেমে পড়লেই পারি। কথাটা মনে হওয়ার সাথে সাথে আমি ক্যারিয়ার থেকে হাত সরিয়ে শরীরটাকে শূন্য ভাসিয়ে দিলাম। আর তারপর চিৎকার করে বললাম, কমল, তাড়াতাড়ি নেমে আয়, নেমে আয়। ধরাম করে এসে পড়লাম জল কাদার মধ্যে। কমলের গলাটা আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো। অন্ধকারের মধ্যে পথ ধরে মিশে যাচ্ছে তার চিৎকার। বাইরে বাঁচা, এই স্পিডে লাফ দিব কি করে? ততক্ষণে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কি করবে এখন হরি? আর কমলেরই বা কি হবে তা জানতে হলে দেখুন পরের পর্ব।